হ্যালো ফ্রেন্ডস, আমি শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। কোন 15 জন সিলেক্ট হয়েছে সেটা তোমরা সবাই জানো। তো সেই 15 জন ছাড়া যে প্লেয়ারগুলো সিলেক্ট হয়নি, সেই প্লেয়ারগুলো কেন সিলেক্ট হয়নি সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের ভিডিওতে, এবং কোন কোন পোটেনশিয়াল প্লেয়ার সিলেক্ট হতে পারতো কিন্তু হয়নি তাদের নিয়ে ডিটেলসে আলোচনা করবো, তারা কেন হয়নি আর কেন হতে পারতো। তো চলো ভিডিও শুরু করা যাক। সো 15 জনের টিমটার কথা যদি বলি, 15 জনের টিমে কিন্তু সবাই আমরা এক্সপেক্ট করেছিলাম সিরাজ থাকবে, মোহাম্মদ সিরাজ থাকবে। মোহাম্মদ সিরাজ কি খারাপ করেছে? আমি তো কোনো কিছু খারাপই দেখতে পাচ্ছি না। মোহাম্মদ সিরাজের লাস্ট যে 5টা ওডিআই রয়েছে, সেই 5টা ওডিআইয়ের মধ্যে তিনি কিন্তু ইকোনমিও যথেষ্ট ভালো রেখেছেন, 6-এর নিচে রেখেছেন। উইকেট টেকিং এবিলিটিও তার ভালো। হ্যাঁ, সিরাজ শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশি উইকেট নেয়, কিন্তু উইকেট তো তিনি নেন। এমন তা নয় যে তার স্ট্রাইক রেট অ্যাভারেজ খুবই খারাপ। উইকেট তিনি নিচ্ছেন, ওডিআইতে ভালো পারফরমেন্স দিয়েছেন। ইভেন যখন ওডিআই ওয়ার্ল্ড কাপ হয় 2023-এ, সেখানে কিন্তু স্বামীর আগে সিরাজকে চান্স দেওয়া হয়েছিল। সেটা হয়তো সবাই এখন ভুলে গেছে, কারণ সিরাজ কিন্তু কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স দিয়ে এসছে। ওই কারণে কিন্তু সিরাজকে স্বামীর আগে এক সময় পর্যন্ত রাখা হয়েছিল। সেই সিরাজকে কিন্তু আজকে টিম থেকে বের করে দেওয়া হলো, স্কোয়াডে পর্যন্ত জায়গা দেওয়া হলো। এটা সত্যি একটা লজ্জাজনক বিষয় যে সিরাজের মতো পেসার যদি এত ভালো পারফর্ম করেও যদি জায়গা না পায়, তাহলে কি চলছে অ্যাকচুয়ালি টিম ম্যানেজমেন্টের মাথায়। জাসপ্রীত বুমরা পুরোপুরিভাবে ফিট নয়। জাসপ্রীত বুমরা যদি যেতে পারে তাহলে ভালো, যদি না যেতে পারে তাহলে হর্ষিত রানা যাবে। এইটা কে কোথা থেকে নিয়ে এলো জানি না। হর্ষিত রানা কটাই ম্যাচ খেলেছে, কটাই ওয়ানডে ম্যাচ খেলেছে, সে তো ওয়ানডেতে কোথাও ডেবিউ করেনি, এখনো টেস্টে ডেবিউ করেছে। তো হর্ষিত রানা খেলতে পারছে, বাট মোহাম্মদ সিরাজ খেলতে পারছে না। হর্ষিত রানা বা অন্য প্লেয়ারের থেকে মোহাম্মদ সিরাজের থেকেও ভালো যদি আমি পেসার বলি, ভালো পেসার না, ইকোনমিক্যাল পেসার বলি, তাহলে কিন্তু সেটা ছিল প্রসিদ্ধ কৃষ্ণা। তো প্রসিদ্ধ কৃষ্ণাকেও তো তারা নিয়ে যেতে পারতো, প্রসিদ্ধ কৃষ্ণাকেও নিয়ে যায়নি। হর্ষিত রানা বুমরার ব্যাকআপ হিসেবে যাবে। দেখতে শুনতে সত্যি খুব অবাক লাগে, অদ্ভুত লাগে যে হর্ষিত রানা কিভাবে চান্স পায় যেখানে মোহাম্মদ সিরাজ চান্স পায় না। তো মোহাম্মদ সিরাজের সিলেকশনটা একদম পাকা ছিল, বিসিসিআই কি করেছে ভগবান জানে, কিন্তু মোহাম্মদ সিরাজকে নেয়নি। এটা গেল মোহাম্মদ সিরাজের কথা। অন্যদিকে যদি বলি সঞ্জু স্যামসনের কথা, সঞ্জু স্যামসনের টি20তে যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে, ওয়ানডেতেও লাস্টে একটা সেঞ্চুরি মেরেছে। ওয়ানডে ক্রিকেটেও তাকে যখন চান্স দেওয়া হচ্ছে মোটামুটি তিনি কিন্তু পারফর্ম করেছেন। আর আমরা কম বেশি সবাই জানি যে গৌতম গম্ভীরের খুব পছন্দের একজন প্লেয়ার কিন্তু সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন পারফর্ম করেন, যথেষ্ট পারফর্ম করেন। আর সঞ্জু স্যামসনকে সিলেক্ট না করা হলে তার ফ্যানরা কিন্তু খুব রেগে যায়। কিন্তু এইসব থাকা সত্ত্বেও ঋষভ পান্তের মধ্যে কিন্তু পোটেনশিয়ালটা আছে। টেস্ট ক্রিকেটে তার ডিফেন্সকে কিন্তু বিট করা যথেষ্ট মুশকিল। আর তিনি এমন একজন প্লেয়ার যখন তখন তার গিয়ার চেঞ্জ করতে পারেন। ঋষভ পান্ত, কেএল রাহুল এত ভালো পজিশনে 5 নম্বর আছে বলে হয়তো প্লেইং 11-এ চান্স পাবে না, বাট ঋষভ পান্ত কিন্তু পুরো টিম ম্যান। ঋষভ পান্ত এমন একজন প্লেয়ার যে তার খুব খারাপ দিনে হয়তো তিনি 20-22 রান করে আউট হয়ে যাবেন, খুব ভালো দিনে হয়তো 50-70 করবেন, বাট খারাপ দিনেও কিন্তু 20-22 রান করবেন। সঞ্জু স্যামসনের সাথে সেটা হয় না। যখন তার খারাপ যায় তখন 1-2-5-0 এরকমই যায়, যখন তার ভালো যায় সে তখন 100 মারে। কনসিস্টেন্সি নেই সঞ্জু স্যামসনের মধ্যে, যার জন্য কিন্তু তিনি সিলেক্ট হয়নি। পান্ত এক্সপিরিয়েন্স আছে, অনেক অনেক বেশি ওডিআই খেলেছেন, আর টি20 টেস্ট অনেক সব ফরম্যাট এক্সপিরিয়েন্স আছে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম এমনই একজন প্লেয়ার পেয়েছে যার এক্সপিরিয়েন্স বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো সেই জন্য কিন্তু পান্তকে সিলেক্ট করা যায়, সঞ্জু স্যামসনকে নয়। যদিও পান্ত বা সঞ্জু স্যামসনের মধ্যে যেই সিলেক্ট হতেন, কেএল রাহুল যতক্ষণ না চোট পাচ্ছেন ততক্ষণ কিন্তু কেউই দলে আসতে পারতেন না। যাই হোক, কেএল রাহুল তো থাকবেই পাচ্ছে, কিন্তু পাচ্ছে ব্যাকআপ হিসাবে পান্ত থাকবে। আর এটা নিয়ে আমার কোনো আশ্চর্যজনক কিছু হয়নি, এটা ঠিক ডিসিশনই মনে হয়েছে আমার। এরপর যদি আমি আসি নীতিশ কুমার রেড্ডির কথা। নীতিশ কুমার রেড্ডি একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার টিমে একজন দরকার। তিনি পারফরমেন্স যথেষ্ট ভালো দেখিয়েছেন। নীতিশ কুমার রেড্ডি হোক, রিয়ান পারাগ হোক, তার পারফরমেন্স ভালো দেখিয়েছে, টি20 ক্রিকেট দেখিয়েছে, কিন্তু ওয়ানডে ক্রিকেটে তিনি কিন্তু এখন টেস্টেড হয়নি। তার টেস্টেড না হওয়ার কারণে তারকে আমরা ভালো করে চিনি না যে ওয়ানডে ক্রিকেটে তিনি কেমন পারফরমেন্স করবেন। তিনি শ্রীলঙ্কার রোল ভালো করে প্লে করতে পারেন, বাট আমরা কিন্তু সেই লেভেলের কনফিডেন্স দেখাতে পারবো না চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে। তাই নীতিশ কুমার রেড্ডির কথা যদি বলি, নীতিশ কুমার রেড্ডিকে সিলেক্ট না করে হার্দিক পান্ডিয়াকে সিলেক্ট করে, হার্দিক পান্ডিয়া যেহেতু আছে তাই অন্য কোনো ব্যাটিং অলরাউন্ডারের দরকার নেই, তাই হার্দিক পান্ডিয়ার উপর অনেকটা ডিপেন্ডেবল টিম ইন্ডিয়া, তাই নীতিশ কুমার রেড্ডিকে হয়তো তারা নেয়নি। আর সেটা ঠিক ডিসিশন, কারণ 15 জনই ম্যাক্সিমাম সিলেক্ট করতে পারে। এরপর যদি আসি করুণ নায়ারের কথা, করুণ নায়ার কিন্তু লাস্ট 7টা ম্যাচে 5টা সেঞ্চুরি করেছেন, 9টা ম্যাচে 6টা সেঞ্চুরি করেছেন। 352 স্ট্রাইক রেট নিয়ে, 352 স্ট্রাইক রেট, 352 অ্যাভারেজ নিয়ে, এটা ইনসেন একটা স্ট্যাট বলতে গেলে। মানে এই লেভেলের স্ট্যাট আমি কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্যারিয়ার আমি দেখিনি। অনেকেই বলছে করুণ নায়ারকে টিমে না, শ্রেয়াস আইয়ারকে ড্রপ করে দাও, কেএল রাহুলকে ড্রপ করে দাও, কিন্তু করুণ নায়ারকে টিমে না। এটা কিভাবে পসিবল? এটা বাস্তবে পসিবলই না। যেই প্লেয়ারটা ক্রমাগত ভালো ক্রিকেট খেলে যাচ্ছে, আপনারা জানেন যে 530 রান করেছিল শ্রেয়াস আইয়ার 2023-এর ওয়ার্ল্ড কাপে, কেএল রাহুলও ভালো পারফরমেন্স দিয়েছিল। তো সেই দুজন যখন ভালো পারফরমেন্স দিচ্ছে, তাদেরকে সরিয়ে করুণ নায়ারকে হঠাৎ করে আমি কি করে জায়গা দেবো? ইভেন যে করুণ নায়ারের পারফরমেন্স এই সিজনে খুব ভালো, লাস্ট দুটো সিজন যদি আমি দেখি তাহলে কিন্তু তার অ্যাভারেজ 45 থেকে 46-এর মধ্যে।
আর তার হার্ডলি কত 5 থেকে 6টা ম্যাচে 280 কি 290 রান করেছিল। এই স্ট্যাটটাও কিন্তু খুব বেশি ভালো যে তেমনটা নয়। ওকে। এছাড়া যদি বলি অন্য ম্যাচ ছাড়া অন্য যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলোতেও কিন্তু তার পারফরমেন্স বিশাল কিছু আমই নয়, করোনা এই কারণে চান্স পায়নি। এরপর যদি বলি আর কারো চান্স পাওয়ার কথা ছিল কিনা, আর কে চান্স পেতে পারতো যে চান্স পায়নি, সে হচ্ছে ইউভি চাহেল। 2 বছর ধরে ওয়ানডে ক্রিকেট খেলছে না। ইউভি চাহেলের পারফরমেন্স যথেষ্ট ভালো। লাস্ট যখন ওডিআই তিনি খেলেছেন, ওডিআই সিরিজে তার পারফরমেন্স ভালো। তিনি ব্যাট করতে পারেন না, সেই ব্যাট করতে পারেন না বলে তাকে এত খেসারত ভুগতে হচ্ছে যে টি-20 সিরিজে সিলেক্ট হবে, একটা ম্যাচ পাননি, কোন রকম ভাবে তিনি জায়গাই পাচ্ছেন টিমে। এখন পর্যন্ত আমি যদি বলি কুলদীপ যাদবের পর বেস্ট স্পিনার কিন্তু ইউভি চাহেল লিমিটেড ওভার ফরম্যাটে, বাট তিনি ব্যাট পারেন না। তাকে যদি টিমে না হয় তাহলে কিন্তু টিমের ব্যালেন্স শেষ হয়ে যাবে। এই কারণেই কিন্তু তিনি সিলেক্ট হচ্ছেন না, ইভেন স্কোয়াডেও সিলেক্ট হয়নি। তো কুলদীপ যাদবের কিন্তু কোনো ব্যাকআপ নেই। আমরা হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পাবো ইন্ডিয়ার 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে। জাডেজা পাবে কিনা জানি না, জাডেজা বা অক্ষর প্যাটেলের মধ্যে যে কোনো একজন খেলবে, 8 নম্বর ওয়াশিংটন সুন্দর খেলবে, এটা পুরোপুরিভাবে পাকা। কুলদীপ যাদবকে নিয়ে দেওয়া যাচ্ছে, কুলদীপ যাদব থার্ড স্পিনার হিসেবে খেলবে, দুটো ফাস্ট বোলার খেলবে, শামি আর বুমরা এই দুজন ফাস্ট বোলার হিসেবে খেলবে। দেখার বিষয় যে এইসব প্লেয়াররা তো চান্স পেল না, যারা চান্স পেল তারা কতটা কি করতে পারে। এছাড়া আর কোনো প্লেয়ার এমন আমার মাথায় আসে না যারা চান্স পেতে পারতো বাট পায়নি। ভুবনেশ্বর কুমার একজন প্লেয়ার হতে পারে, বাট ভুবনেশ্বর কুমার 5 বছর ধরে ক্রিকেট খেলেনি, ওয়ানডে ক্রিকেট খেলেনি। তো তার চান্স পাওয়াটা হঠাৎ করে সেটা খুব একটা আশ্চর্যজনক বিষয় হতো, অবাক করা বিষয় হতো। তার পারফরমেন্সও কি আসতো সেটাও কিন্তু আমরা খুব বেশি আশা করতে পারি না তার কাছ থেকে। তো তাই জন্য ভুবনেশ্বর কুমারকে সিলেক্ট করা হয়নি। কিন্তু সব থেকে বেশি চাপের বিষয় সেটা কিন্তু 3টেই ফাস্ট বোলার নিয়ে তারা যাচ্ছে, আর একটা হার্দিক পান্ডিয়া। বাই চান্স তিনজনের মধ্যে যদি চোট লেগে যায় তাহলে কিন্তু মুশকিল হবে, ভালোভাবে মুশকিল হবে। স্পিনার তারা একটা এক্সট্রা নিয়ে যাচ্ছে, হয়তো তারা এক্সট্রা স্পিনার খেলাবে, যাদের আর অক্ষরকে হয়তো একসাথে খেলাবে না, তাই জন্য ওয়াশিংটনকে নিয়ে যাচ্ছে। আবার যতদূর মনে হয় ওয়াশিংটন প্রতিটা ম্যাচই খেলবে। এখন দেখার বিষয় যে কেমন পারফরমেন্স দেয় তিনি ব্যাটে আর বল। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।